সম্রাট অশোকের কথা যখন উঠল, ওনার এই ধর্মাশোকের যে রূপান্তর বা মানে রূপান্তরিত হওয়া, সেটা নিয়ে তো বিভিন্ন পলিটিক্যাল এবং ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়। কোন দিকের মতটা বেশি ভাই? প্রথমত হচ্ছে অশোকের সমসাময়িক ডকুমেন্ট অশোক নিজেই, অশোকের ইনস্ক্রিপশন, সেখানে ওরমভাবে কিছু আলাদা করে বলা নেই। ফলে এটা বলা খুব মুশকিল। যেমন এখন অনেকেই স্যাঙ্গুইন করছে যে অশোকের এই বৌদ্ধ ধর্মের প্রতি যে অনুরাগটা, এটা কলিঙ্গ যুদ্ধের আগে থেকেই ছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তাই বলে যে ওই কলিঙ্গ যুদ্ধ হলো এবং আমরা নাটকীয়ভাবে যেরকম দেখি যে তারপরেই একজন বৌদ্ধ সন্ন্যাসী আসছেন এবং এসে তিনি তার কাছে উনি শান্তি পেলেন না, এটা এটা হয়তো স্ট্র্যাটেজি। চাণক্যের কথা হচ্ছিল, তারপরে বিন্দুসার, তারপর অশোক। এবং ওই সময় রেফারেন্স অনুযায়ী যা বোঝা যাচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মকে ফলো করতেন। পরবর্তীকালে অশোকের সময় বৌদ্ধ ধর্মের একটা বারবারন্ত বা প্রচার প্রসার দেখা গেল। এই জৈন ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম, এই শিফটটা কোন সময় থেকে শুরু হলো? না, আসলে ওই রকম ভাবে না কখনোই যে মানে আজ জৈন ধর্ম হচ্ছে কাল বৌদ্ধ ধর্ম, এরকম ছিল না। এগুলো সবটাই কিন্তু একটা ছোট ছোট মতবাদ ছিল এবং এরা কিন্তু প্রত্যেকেই এসেছিল হচ্ছে মানে বৈদিক ধর্মকে প্রতিবাদ করে। তার একটা বিগ হিস্ট্রি আছে, এখন সেটা বলতে গেলে আর একটা পডকাস্ট হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা ছিল হচ্ছে পুরোটাই প্রতিবাদী ধর্ম আন্দোলন করে এবং ছোট ছোট ওই সময়ে বৈদিক যে ট্র্যাডিশন, মানে আমি সোজা যদি কথা বলি, এস্টাবলিশ যে ধর্ম ছিল। এখন ধর্ম শব্দটাও তো আমরা আজকে যেভাবে বলছি সেরকম নয়। ধর্ম শব্দটা মানে বৈদিক যে কালচারটা ছিল, সেই কালচার তো কিছু নেগেটিভ দিক ধরা পড়বে দীর্ঘদিন। ওই যে আমি বললাম মহাভারতের কথা, শুভা অশুভা চ যা সৃষ্টি সা সৃষ্টির প্রশস্যাতে, সবকিছুরই ভালো সবকিছুরই মন্দ আছে। আমি কি পুরোটা ভালো, আপনি কি পুরোটা ভালো, সবার মধ্যেই তাই আছে। সেই ধর্মের মধ্যেও ছিল। এখানে বৌদ্ধিস্ট কালচারটা কবে থেকে এলো? হ্যাঁ, এইবারে আমি বলছি বৌদ্ধিস্ট কালচার তো প্যারালালি চলছে। এবার মজার ব্যাপার হচ্ছে আমি মানে আমার বাবা যাকে ফলো করে, আমি যে সবসময় তার ফ্যান তো নাও হতে পারি। একদমই তাই না? ফলে ঠাকুর দাদা চন্দ্রগুপ্ত মৌর্য যাকে ফলো করেছে, বিন্দুসার বা অশোক তাকে ফলো নাই করতে পারে, কিন্তু ট্র্যাডিশনটার মধ্যে কিন্তু সেম ব্যাপারটাই আছে, প্রায় কাছাকাছি। এবং বুদ্ধিস্টরা বরং আমি বলবো যে জৈনদের তুলনায় অনেক বেশি, মানে বুদ্ধিস্ট মতটা অনেক বেশি সহজ। মানে সহজ বলতে সাধারণ মানুষ ফলো করতে পারে, ফলে সেটা একটা অ্যাট্রাকশনের কারণ হতে পারে। আর অশোক পুরোপুরি তার পৃষ্ঠপোষকতা করেছেন, কারণ দূর দূরান্ত পর্যন্ত উনি স্তূপ রচনা করেছেন এবং এই স্তূপগুলো প্রত্যেকটাই একটা জিও পলিটিক্যাল এরিয়ায় ছিল। এবং সেই সঙ্গে উনি তো ধম্ম, অশোকের যে ধম্ম প্রচার উনি যেটা করেছেন, ইয়াং ধম্মলিপি বলে বিভিন্ন জায়গাতে, ইনফ্যাক্ট লিপির যে কনসেপ্ট তৈরি হচ্ছে, তার আগে তো পুরোটাই ট্র্যাডিশন ছিল হচ্ছে বেদ নির্ভর, শ্রুতি নির্ভর ট্র্যাডিশন, এবং লিপি নির্ভরটা অশোকের একটা বিশাল অবদান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত সহজে আমরা 2+2=4 আমরা করতে পারি না, কারণ হরপ্পা মহেঞ্জোদারোর সময়ও আমরা লিপি পাচ্ছি কিন্তু ডিসাইফার হয়নি। ডিসাইফার কিছু কিছু হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যেটা সিম্বলিক লিপি হয়তো ছিল, সেটা ডিসাইফার করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোর ভাস্ট কত দূর, সেই বেলুচিস্তান থেকে শুরু করে আফগানিস্তান, এই অঞ্চলে হিসার, মানে এত বড় একটা 2000 কিলোমিটার এরিয়া জুড়ে একটা সভ্যতা, তার ভাষা কি বেলুচিস্তানের ভাষার সঙ্গে কি হিসারের ভাষা ম্যাচ করবে? ফলে খুবই ডিফিকাল্ট যে সেখানকার লিপি পাঠোদ্ধার আদেও হবে কিনা। হলেও হয়তো আমরা একটা সিম্বল স্টাডি করতে করতে একটা মিনিং করতে পারি যে এটার মানে হয়তো এটা। তার ফলে ওটা ডিসাইফার হয়নি, কিন্তু লিপির ব্যবহার ছিল মাঝখানে এতদিন। তার মানে কি লিপি ছিল না? ডেফিনেটলি লিপি ছিল, অথবা হয়তো এমন কোনো জায়গাতে লেখা হতো কাপড়ের ওপর, কাগজের ওপর,
কাগজ তো চাইনিজরা দিয়েছে, মানে কাপড়ের ওপর তালপাতার ওপর যেখানেই হোক লেখা হতো, সেটা সেটা পরবর্তীকালে রেকর্ড যেটা থাকেনি। মানে বায়োডিগ্রেডেবল ছিল না। সেই জন্য অশোকের উনি বলেছেন যে চিরস্থিতিকা অভবতু, মানে এমন জায়গায় উনি লিখলেন যাতে কিনা এখনো আমরা দেখতে পাই, চিরস্থিতি তার হয়। সম্রাট অশোকের কথা যখন উঠলো, তখন আমি একটা শেষ প্রশ্ন দিয়ে আজকের এপিসোডটা শেষ করব, কারণ শেষ হয়েও হইল না শেষ হয়ে শেষ। হইল না শেষ। সেটা হচ্ছে ওনার এই ধর্মাশোকের যে রূপান্তর বা মানে রূপান্তরিত হওয়া, সেটা নিয়ে তো বিভিন্ন পলিটিক্যাল এবং ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়। মোটামুটি ইতিহাস ঘেটে ঐতিহাসিকদের বহু মত রয়েছে। কোন দিকের মতটা বেশি ভারী যে কেন এই বৌদ্ধ ধর্মের প্রচারটা অশোককে অনেক বেশি করে করতে হলো? এটা কি শুধুই ধর্মের প্রতি একটা ভালোবাসা, নাকি এটার মধ্যে একটা তীক্ষ্ণ পলিটিক্যাল মুভ ছিল? কঠিন ব্যাপার, আমি কিন্তু ঐতিহাসিক নই। হ্যাঁ, তার ফলে যেটা হচ্ছে আমি আমার মতন করে ভাবতে পারি। আবার এটাও ঠিক যে অনেক মানুষের লেখা আমি পড়েছি, ফলে কিছুর ক্ষেত্রে বায়াসডও হয়ে যেতে পারি। আমি আমি নয়নজোৎ লাহিড়ী পড়েছি, আমি প্যাট্রিক অলিভেল পড়েছি, আমি রমিলা থাপার দেখেছি। কিন্তু হিস্ট্রি তো তাই, যে যেরকমভাবে ব্যাখ্যা করবে। এবং যদি অশোকের প্রথমত হচ্ছে অশোকের সমসাময়িক ডকুমেন্ট অশোক নিজেই, অশোকের ইনস্ক্রিপশন, সেখানে ওরমভাবে কিছু আলাদা করে বলেনি। হ্যাঁ, কিন্তু অশোকাবদান, যে পরবর্তীকালে যে অবদানের যে অশোকাবদান যে টেক্সট আছে, সেখানে যে অশোকের কথা আমরা পাই, বা সিংহল থেকে যে দীপবংশ মহাবংশ টেক্সট থেকে যে আমরা অশোক পাই, সবচেয়ে মজার ব্যাপার যেমন এইগুলোর মধ্যেও ভীষণই ভেরিয়েশন। মানে অশোকাবদানে অশোক কিন্তু অশোকের ছেলে মহেন্দ্র আবার দক্ষিণে যায়নি, শ্রীলঙ্কায় যায়নি। আবার শ্রীলঙ্কার দীপবংশ অনুযায়ী ওখান থেকেই এসেছে। ফলে এটা বলা খুব মুশকিল। যেমন এখন অনেকেই স্যাঙ্গুইন করছে যে অশোকের এই বৌদ্ধ ধর্মের প্রতি যে অনুরাগটা, এটা কলিঙ্গ যুদ্ধের আগে থেকেই ছিল। আচ্ছা। হ্যাঁ, এবং ওনার যে একটা অনুশাসন আছে, 13 নম্বর অনুশাসন, তাতে উনি তো সত্যিই তো উনি অনুশোচনা দিয়েছেন। এটা নিয়ে অনেকে বলেছেন যে যে এটা অশোকের ভণ্ডামি হয়তো, যে যেখানে কিনা এত লক্ষ লোক মারা গিয়েছে তার যে হিসেব উনি দিচ্ছেন, সেইগুলো উনি লিখছেন যে আই অ্যাম সরি। মানে এত বড়, মানে আমি জানি না ইতিহাসের আর কোনো রাজা এরকমভাবে ক্ষমা চেয়েছেন কিনা। প্যাট্রিক অলিভেল খুব সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু তাই বলে যে ওই কলিঙ্গ যুদ্ধ হলো এবং আমরা নাটকীয়ভাবে যেরকম দেখি যে তারপরেই একজন বৌদ্ধ সন্ন্যাসী আসছেন এবং এসে তিনি তার কাছে উনি শান্তি পেলেন, আমার মনে হয় এইভাবে সুইচড অন অফের মতন কোনোটাই হয় না। ওটা হয়তো সিনেমা দেখাতে, মানুষকে বোঝাতে বলা ভালো। কারণ অশোকের প্রত্যেকটা অনুশাসনই লেখা এরকমভাবে যে রাজ্য লাভের এত বছর পর আমি এই এডিক্টটা খোদাই করছি। তার মানে এক্স্যাক্ট অশোকের টাইমটাকেও আমরা কিন্তু অন্যান্যভাবে আমরা ক্যালকুলেট করছি। তো সেখানে কিন্তু ওখানে ওরমভাবে বলা নেই যে উনি মানে ওই রকমভাবেই বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বা করেননি। ইনফ্যাক্ট গ্রহণ করাটা তো আমি বারে বারেই বলছি, আজকের মতন নয় যে আমি ওখানে গিয়ে কোনো রিলিজিয়ান ফলো করলাম, কিন্তু উনি ওটার প্রতি তাদের প্রতি উনি রাজকীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। এটা ঘটনা। তার ফলে কংক্রিট উত্তর দেওয়া, মানে গোল গোল উত্তর দেওয়াই বোধহয় ভালো, কারণ আমরা সত্যি জানি না যে কোন জায়গায় এসে পৌঁছাবো। কিন্তু 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 একটা জিনিস শিওর, যেটা হচ্ছে কৌটিল্য বা চাণক্য কেউ ছিল কি ছিল না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু কৌটিল্যের যে অর্থশাস্ত্র, যে রাজনীতি, তার ভাবনাটা ছিল। ঠিক সেই রকমভাবে অশোক কবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, কলিঙ্গ যুদ্ধর আগে করলেন না পরে করলেন, এটা ব্যাপার নয়। কিন্তু আলটিমেটলি কলিঙ্গর পর উনি কিন্তু আর কোনো রকম যুদ্ধ করেননি এবং উনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন। এবং উনি যে কলিঙ্গের যুদ্ধের পর উনি যে ওনার মধ্যে যে ভাবান্তর হয়েছিল, এবং সেটা কিন্তু উনি ওনার অনুশোচনা সংক্রান্ত যে ইনস্ক্রিপশন আছে, যেটা মজার ব্যাপার সেটা কলিঙ্গতে নেই,
আচ্ছা। কলিঙ্গতে জৌগড়ে বা ধৌলিতে যে দুটো ইনস্ক্রিপশন সেখানে নেই, সেখানে উনি কিন্তু সবে মুনিষে পজামামা বলছেন, সমস্ত মনুষ্য আমার সন্তান। ওই লাইনটা কিন্তু নেই যে উনি অনুশোচনা প্রাপ্ত হচ্ছেন, সেটা কিন্তু অন্যান্য জায়গায় আছে, কলিঙ্গতে নেই। আচ্ছা। হয়তো ওখানে বলাটা Politically correct হতো না। পলিটিক্যালি কারেক্ট হবে না, মানে আমি একটা রাজ্য জয় করলাম, তোমাকে মারলাম, তোমার পূর্বপুরুষকে হত্যা করলাম, নিয়ে বলছি আমি সরি, এটা বোধহয় পলিটিক্যালি কারেক্ট নয়। তাই উনি সারা পৃথিবীর কাছে ক্ষমা চাইছেন, বা উনি যে অনুতপ্ত সেটা হয়তো বলছেন। আমি অশোকের উকিল নই, কিন্তু আমরা যা ডকুমেন্ট পাই, আমরা হিস্টোরিয়ানদের কাছ থেকে যেটা পাই, সেটা উনি কলিঙ্গতে বলছেন সেটা না। উনি কলিঙ্গতে বলছেন না। এটা হয়তো স্ট্র্যাটেজি। এটা তো আজকের ডেটের ভারতবর্ষ, আজকের দেশ যে সেই পলিটিক্স সাউথ ইন্ডিয়াতে চলে, সেই পলিটিক্স থোড়ি না উড়িষ্যা কিংবা বাংলায় চলে। তাই তো হয়, তাই রাজনীতি জন্যই তো হিস্ট্রি রিপিটস। রাজনীতি যেখানে ছিল সেখানেই থেকে গেছে, শুধু মানুষ কিংবা ফর্মগুলো বদলে গেছে। একদমই তাই।